একসময় একটা পুরানো ছাগল ছিল, তার 7টি বাচ্চা ছিল। তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন। সে বনে যাচ্ছিল, দুপুরের খাবারের জন্য গুল্ম এবং ডাল নিয়ে আসছিল। তিনি তার সমস্ত বাচ্চাদের ডেকেছিলেন এবং দুষ্ট নেকড়ে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন। সে প্রায়শই ভান করে, তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন। বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে। পুরানো ছাগল শান্তভাবে রওনা। অল্প সময় কেটে গেল, হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত, কিন্তু রুক্ষ স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নেকড়ে। তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয়, তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত অভদ্র, যার অর্থ এটি একটি নেকড়ে। তারপরে নেকড়ে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকরো চক কিনে দিন। তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে। তিনি বাড়ি ফিরে এলেন, দরজা টুকোকাত এবং একটি পাতলা স্বরে কিডস জিজ্ঞাসাটি ওপেন করলেন। নেকড়ে জানালার পা রেখেছিল এবং অপেক্ষা করে। বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয়, সাদা ছিল, যার অর্থ এটি একটি নেকড়ে। অতঃপর নেকড়ে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বলল। নেকড়ে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল। গিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে তার সাদা পাটি জানালায় রেখে নক করলেন। তারা বাচ্চাদের দেখেছিল যে পাটি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা। তারা দরজা খুলল, কিন্তু তাদের সামনে একটি নেকড়ে ছিল। তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করলো। একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল, অন্যটি বিছানায়, তৃতীয় চুলার উপরে, চতুর্থটি রান্নাঘরে, পঞ্চমটি পায়খানাতে, ষষ্ঠটি ডুবির নিচে এবং দাদুর ঘড়িতে সপ্তম লুকিয়ে আছে। কিন্তু নেকড়ে সব খুঁজে পেয়েছিল, তার চোয়াল খুলেছিল এবং একে একে গ্রাস করেছিল। কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না, সবচেয়ে কনিষ্ঠ, যিনি ঘড়ির মধ্যে লুকিয়েছিলেন। তার ভরাট খেয়ে নেকড়ে চলে গেল। সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পড়ল। শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল। ওখানে কি দেখেছিল? দরজা প্রশস্ত ছিল। টেবিল, চেয়ার, বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল, ওয়াশবেসিনটি ভেঙে দেওয়া হয়েছিল, বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল। তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন, কিন্তু সে কোথাও খুঁজে পেল না। আমি তাদের নামে ডেকেছিলাম, কিন্তু কেউ উত্তর দেয়নি। তিনি ঘড়ির কাঁটা পর্যন্ত উঠেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল। তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি নেকড়ে এসে সবাইকে খেয়ে ফেলল। ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদল। অবশেষে সে বাসা থেকে চলে গেল এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পেছনে ছুটল। তিনি ঘাড়ে ঘাটে এসে দেখলেন একটি নেকড়ে গাছের কাছে শুয়েছিল যাতে ডাল কাঁপছে। তিনি চারদিক থেকে তার দিকে তাকিয়ে দেখলেন যে তার খোলা পেটে কিছুটা চলছিল এবং ভেসে উঠছে। তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল। তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাঁচি, একটি সূচ এবং সুতো আনতে বললেন। এরপরে ছাগলটি নেকড়েদের পেট কাঁচি দিয়ে কাটল এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠল। 6টি, এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি। কি আনন্দ ছিল! তারা মাকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো। তারপরে বৃদ্ধা ছাগলটি বলল যে ঘুমন্ত অবস্থায় নেকড়েটিকে পাঠ শেখানো ভালো লাগবে। তারা পাথর টানলো এবং নেকড়েদের পেটে ভরিয়ে তুলল। একটি পুরানো ছাগল তার পেট সেলাই করেছে, কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি, এমনকি কখনো সরেনি। নেকড়ে ঘুমিয়ে গেল, তার পায়ে গেল এবং তার পেটে এমন তৃষ্ণা অনুভব করল যে সে কূপ থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সবেমাত্র কূপের নিকটে গেলেন, জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনল। 7টি বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে। এভাবেই তারা দুষ্ট নেকড়েকে একটি পাঠ শিখিয়েছিল।
লেমুয়েল গুলিভার জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র ইংরেজ ভূমির মালিকের পরিবারে। ছেলেটি ছিল ৫ ছেলের মধ্যে তৃতীয়। ১৪ বছর বয়সে তিনি লন্ডনের এক বিখ্যাত ডাক্তারের কাছে শিক্ষানবিশ হয়েছিলেন এবং তারপরে একটি জাহাজের সার্জন হিসাবে চাকরি পান। ৬ বছর ধরে গুলিভার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, স্থানীয়দের রীতিনীতি এবং রীতিনীতি পর্যবেক্ষণ করেছেন এবং এমনকি তাদের ভাষাও অধ্যয়ন করেছেন। এবং তাই গুলিভার অ্যান্টেলোপ জাহাজের আরেকটি যাত্রা শুরু করে। তবে জাহাজটি ভয়াবহ ঝড়ের কবলে পড়ে অর্ধেক পেরিয়ে যাওয়ারও সময় পেল না। ঝড়টি পাথরের বিপরীতে জাহাজটিকে আঘাত করেছিল এবং নাবিকরা ভয়াবহতায় ওভারবোর্ডে ঝাঁপিয়ে পড়েছিল এবং কেবল গুলিভার নৌকায় উঠতে পেরেছিলেন। তিনি কয়েক ঘন্টার জন্য ওয়েবসেওয়ে বহন করতেন এবং শীঘ্রই একটি অলৌকিক কাজ করে নৌকোটি ধীরে ধীরে ধুয়ে গেল। তবে গুলিভার ঝড়ের ফলে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে মাটিতে পা দেবার সাথে সাথেই তিনি তৎক্ষণাৎ পাশের লনটিতে ঘুমিয়ে পড়লেন। প্রথম সূর্যের রশ্মি গুলিভারকে জাগিয়ে তোলে। তিনি উঠার চেষ্টা করেছিলেন কিন্তু বুঝতে পেরেছিলেন যে তিনি নড়াচড়া করতে পারবেন না। তার বাহু, পা এবং এমনকি চুল ছোট ছোট দড়ির জাল দিয়ে মাটিতে বাঁধা ছিল। হঠাৎ কোনো জিনিস গুলিভারের বুকে সুরসুর করে। সে মাথা উঁচু করে দেখল একটি ছোট্ট মানুষকে আঙুলের আকার। এটি ছিল লিলিপুটিয়ানদের রাজা। তিনি আদেশ দিয়েছিলেন এবং তারপরে সূর্যের মতো হাজার হাজার ছোট ছোট তীর গুলিভারের শরীরে ছুরিকাঘাত করতে শুরু করে। বন্দী তাৎক্ষণিকভাবে বুঝতে পারল যে জমা দেওয়ার চেয়ে ভালো। তিনি লক্ষণ দিয়ে দেখিয়েছিলেন যে তিনি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলেন। তারপরে রাজার আদেশে তার কাছে খাবার আনা হয়েছিল। শতাধিক আদিবাসী সিঁড়ি বেয়ে গুলিভারের মুখে উঠে তার গায়ে ফল, রুটি এবং মাংসের ঝুড়ি এলে দিয়েছিলেন। গুলিভার যখন সমস্ত কিছু খেয়েছিল তখন তাকে বিশেষভাবে তৈরি প্ল্যাটফর্মে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছিল। বন্দীকে একটি বিশাল মন্দিরে স্থাপন করা হয়েছিল। তার বাম পাতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এটি সমগ্র দেশের বৃহত্তম কক্ষ ছিল, তবে এটির মধ্যেও দৈত্যটিকে সমস্ত চারকে হাঁটতে হয়েছিল। লিলিপুটিয়ানদের একটি সভায় রাজা গুলিভারকে ৬ শতাধিক কর্মচারী দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন। তারা বন্দির জন্য একটি মামলা এবং এমনকি ক্ষুদ্র গদি থেকে একটি বিছানা সেলাই। এবং সময়ের সাথে সাথে রাজা নিশ্চিত হয়েছিলেন যে দৈত্যটি দয়ালু, তাই সে তাকে মুক্তি দিয়েছে। গুলিভার দেশজুড়ে প্রচুর ভ্রমণ করেছিলেন, লিলিপুথিয়ানদের রীতিনীতি এবং ভাষা অধ্যয়ন করেছিলেন এবং এমনকি তাদের ছুটি এবং প্যারেডে অংশ নিয়েছিলেন। একবার রাজার সাথে কথা বলার সময় গুলিভার জানতে পারলেন যে লিলিপুটিয়া পার্শ্ববর্তী দ্বীপে অবস্থিত ব্লিফাস্কু সাম্রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এই বিতর্কের কারণ ছিল লিলিপুটিয়ানরা কিভাবে ডিমগুলি সঠিকভাবে ভেঙে দিতে পারে সে সম্পর্কে ব্লিফুস্কানদের সাথে একমত হতে পারেননি। লিলিপুটিয়ানরা এগুলিকে তীক্ষ্ণ প্রান্ত থেকে এবং ব্লিফুস্কানদের ভোতা থেকে বিভক্ত করে এবং এখন গুজব লিলিপুতের রাজার কাছে পৌঁছেছিল যে শত্রু একটি বহর প্রস্তুত করেছে এবং আক্রমণ করতে চলেছে। তখন সম্রাট গুলিভারের কাছে সাহায্য চেয়েছিলেন এবং তিনি স্বেচ্ছায় রাজি হয়েছিলেন। এবং তাই রাতের আড়ালে গুলিভার দীর্ঘ দড়ি নিয়ে শত্রু জাহাজে সাঁতার কাটল। তিনি প্রতিটি জাহাজের সাথে একটি দড়ি বেঁধে এনে টেনে নিয়েছিলেন লিলিপুট উপকূলে। রক্ষীবাহিনী, যারা জাহাজে একমাত্র ছিল, তারা সাগরে ঝাঁপিয়ে পড়ে দৈত্য থেকে দূরে সাঁতার কাটতে শুরু করে। তাই গুলিভার প্রতিপক্ষদের পুরোপুরি নিরস্ত্র করে এবং এর জন্য রাজ্যে সর্বাধিক সম্মানজনক উপাধি পেয়েছে। এই জন্য দরবাররা গুলিভারকে অপছন্দ করত। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বুনতে শুরু করেছিল এবং শীঘ্রই রাজা নিজেই দৈত্যকে উচ্চ বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করেছিলেন। গুজব ছড়িয়ে পড়েছিল পুরো রাজ্যে এবং গুলিভার জানতে পেরেছিল যে প্রাইভেট কাউন্সিলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতএব সেদিনই রাতেই গুলিভার উপকূলে যাত্রা করল, যেখানে তিনি তার ভাঙা নৌকো রেখে গেলেন। তাড়াহুড়ো করে নৌকাটি মেরামত করে বিশাল লোকটি তাড়াহুড়ো করে লিলিপুটিয়ানদের দেশ ছেড়ে চলে গেল এবং তার সাথে 6টি ছোট জীবন্ত গাভী, 2টি ষাঁড় এবং একই রকম ভেড়া নিয়ে গেল। দীর্ঘকাল ধরে গুলিভার সমুদ্রের ওপারে যাত্রা করলেন যতক্ষণ না তিনি একটি ইংরেজ জাহাজ লক্ষ্য করলেন। তার উপর তিনি নিরাপদে বাড়ি ফিরে আসেন। তবে যেমন দেখা গেল, এটি ছিল গুলিভারের সাহসিক কাজ মাত্র।